সাধারণত আমরা মনে করি যে আমরা যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি যে গাজায় গণহত্যা চলছে, এইভাবে গর্ভবতী মায়ের সামনে বোমা নিক্ষেপ করা হচ্ছে, শিশুদের সামনে স্কুল কলেজে মাদ্রাসাগুলোতে মক্তবগুলোতে মসজিদগুলোতে অসহায় মানুষ বৃদ্ধ শিশুদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। তো এই ছবিগুলো যখন ভিডিওগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি তখন আমরা একটু কান্নাকাটি করি আর একটু বাড়ি আল্লাহর কাছে দোয়া করি, হৃদয়টা আমাদের অনেক ব্যথিত হয় এবং আমরা মনে করি যে আমাদের মনে হয় এই দোয়াটাই হচ্ছে দায়িত্ব, দোয়া পর্যন্ত আমাদের দায়িত্ব সীমাবদ্ধ। আমি জাস্ট এই কথাটাতে বলতে চাই যে আমাদের দোয়া পর্যন্ত দায়িত্বটা সীমাবদ্ধ নয়, দোয়া নিঃসন্দেহে প্রয়োজন। এই দোয়াটা হচ্ছে বলা হয় যে দোয়া মুখুল ইবাদ, সব কিছুর মূলেই হচ্ছে দোয়া। কিন্তু আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে শুধুমাত্র আমাদের এই পরিস্থিতিকে পরিবর্তন করবেন এটা আল্লাহ তাআলার সুন্নত নয়। আল্লাহ তাআলা কখনোই মুসলিম জাতির অথবা শুধু মুসলিম নয় কোনো জাতিরই আল্লাহ তাআলা ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ না নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট না হয়। তাহলে আমরা আমাদের করণীয়টা কি? তার আগে আমাদেরকে এটা জানা বিশেষভাবে জানা উচিত যে আমাদেরকে শত্রুপক্ষ কিভাবে আক্রমণ করতেছে, তাহলে সেইভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। শুধুমাত্র গাজায় বোমা ফেলতেছে, গাজায় হচ্ছে গণহত্যা করতেছে, এটা শুধুমাত্র তাদের কর্মসূচি নয়। গাজায় গণহত্যা চলতেছে, এটার বিরুদ্ধে যতটুকু কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, মাস্তাতাতুম মিনাল কুওয়া, আল্লাহ তাআলা যেভাবে বলবেন সেই সামর্থ্য অনুযায়ী গাজার মানুষ প্রতিরোধ গড়ে তোলে। হামাস হোক, কাসাম ব্রিগেড হোক, সারায় আল কুদস হোক, জেনিন ব্রিগেড হোক, এই ধরনের মুক্তিযোদ্ধাদের সংগঠনগুলো তারা তাদের সামর্থ্য অনুযায়ী আগ্রাসনগুলোকে হচ্ছে প্রতিরোধ করার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এই যে তাদের একটি বড় ভয়াবহ একটি অপরাধ, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেখানে যুদ্ধাপরাধ হচ্ছে, এই অপরাধটাকে তারা আন্তর্জাতিক মহলে বলতে চাচ্ছেন যে এটি কোনো মানবাধিকার হরণ করার মতো কোনো ঘটনা নয়, এটি গণহত্যা নয়, এটি হচ্ছে ইসরায়েল তাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য তারা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সন্ত্রাসী দমনে তারা হচ্ছে যুদ্ধ করছে। তো এই যে তারা আন্তর্জাতিক মহলে আপনার মস্তিষ্কে সেটিকে প্রমাণ করতে চাচ্ছে, আপনারা তাদের ইতিহাস সকলেই জানেন যে আছে তারা হচ্ছে আজ থেকে 100 বছর পূর্বে এই ফিলিস্তিনে তারা অভিবাসী হিসেবে, তারা সেখানে আশ্রয় প্রার্থী হিসেবে, শরণার্থী হিসেবে এখানে তারা আশ্রয় নেয়। সেই আশ্রিত একটি গোষ্ঠী পরবর্তীতে তারা আশ্রয় লাভ করে তারা হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে সেখানে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে তারা সেখানে স্থায়ী বসতি গড়ে এবং প্রথম বিশ্বযুদ্ধে যখন উসমানী অটোমান সাম্রাজ্যের যখন পতন হয় উসমানী খিলাফতের, তারপর তারা হচ্ছে পুরোপুরি হচ্ছে সেখানে বেলফোর চুক্তি করে, আপনারা জানেন। এরপরে 48 সালে তো তারা রাষ্ট্র ঘোষণা করলো ব্রিটেন এবং আমেরিকার সহযোগিতায়। এইভাবে এই রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা সীমাবদ্ধ থাকে না। এই রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলিম রাষ্ট্রপ্রধানগুলোকে হচ্ছে প্রেশার দিতে থাকে। উসমানী খেলাফত পতনের পর আপনারা জানেন যে তুরস্কের অবস্থা জানেন, তারা সর্বশক্তি দিয়ে তুরস্ক গঠনে, আধুনিক তুরস্ক গঠনের কাজ করে এবং এই স্লোগানের অন্তরায় ইসলাম, ইসলামী মূল্যবোধ, তাহজিব তমুদ্দুন, দীর্ঘ 700 বছরের একটা সভ্যতা ধারণকারী অটোমান সাম্রাজ্যের সমস্ত ইতিহাস, ধর্মীয় মূল্যবোধকে মাটির সাথে মিশিয়ে দিয়ে সেখানে হচ্ছে ধর্মবিদ্বেষী নাস্তিকতাবাদী মতবাদ কায়েম করে একটা রাষ্ট্র আধুনিক তুরস্কের গঠন করে এবং প্রায় 80 বছর সেখানে ইসলামী নাম নিশানা, হিজাব, আজান, নামাজ, মসজিদ সব কিছু হচ্ছে নিষিদ্ধ করা হয়। এই ইতিহাসগুলো আপনারা সকলেই জানেন। তো তাদের শুধুমাত্র তাদের এই যে কর্মযজ্ঞ সেগুলো সব কিছু হচ্ছে মধ্যপ্রাচ্য হচ্ছে ইসরায়েল এবং জায়নবাদী একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই শুধুমাত্র। আচ্ছা, এখন আমাদের মূল পয়েন্টে যদি আমরা আরও সামনে আসতে চাই যে আমাদের করণীয় কি? আমাদের বাংলাদেশে কি তাদের কোনো আগ্রাসন আছে? কেউ কি জানেন বাংলাদেশে তাদের কোনো আগ্রাসন আছে? আপনারা জানেন কি না? কেউ জানেন না। বাংলাদেশে যদি আগ্রাসন থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত। বাংলাদেশে আগ্রাসন বাংলাদেশ জন্মের সূচনা লগ্ন থেকেই তারা শুরু করে। যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন মুজিবনগর সরকারকে ইসরায়েলিরা এসে প্রস্তাব করেন যে আমরা তোমাদেরকে সামরিক এইড দিতে চাই। পাকিস্তান থেকে বিভক্তি হওয়ার যে যুদ্ধ চলে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে, তখন মুজিবনগর সরকারকে তারা প্রস্তাব করেন যে আমরা তোমাদেরকে সামরিক এইড দিতে চাই। তৎকালীন মুজিবনগর সরকার তাদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। যদি সেদিন মুক্তিযোদ্ধারা, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ইসরায়েলি এই
সহযোগিতাকে গ্রহণ করতেন, তাহলে বাংলাদেশ হয়তো এতদিনে তুরস্কের মতোই একটি জায়নবাদী সমর্থিত রাষ্ট্রে বা জায়নবাদী জালে আবদ্ধ একটি রাষ্ট্রে পরিণত হওয়ার দুর্ভাগ্য আমাদের হতো। শুধুমাত্র সেখানে ইসরায়েল থেমে থাকে নাই। 1972 সালে 4 ফেব্রুয়ারি বাংলাদেশকে মধ্যপ্রাচ্যের প্রথম কোনো শক্তি বা রাষ্ট্র হিসেবে ইসরায়েল স্বীকৃতি দিতে আছে, রাষ্ট্র হিসেবে। শুধুমাত্র তাই নয়, ভারত ভুটানের পরপরই হচ্ছে ইসরায়েল এগিয়ে আসে। অর্থাৎ ভৌগোলিকভাবে তারা চিন্তা করছে যে এই অঞ্চলটাতে, মুসলিম অধ্যুষিত এই অঞ্চলটাতে জায়নবাদীদের বিরুদ্ধে হতে পারে মজবুত একটি ভয়েস রেস হতে পারে, অথবা বিরোধিতা হতে পারে পাকিস্তান থেকে। পাকিস্তানকে দুর্বল করার জন্য তাদের সর্বাত্মক ষড়যন্ত্র ছিল ভারতের সাথে, এবং পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার সূচনা থেকে পরবর্তী সময় পর্যন্ত তারা চেষ্টা করেছে যে জায়নবাদী আগ্রাসন সেখানে চলমান রাখতে। তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুশতাক আহমেদ এই স্বীকৃতিকে প্রত্যাখ্যান করেন। এরও আগে ভারতের কাছে যখন পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে, সেখানে পরিকল্পিতভাবে একজন জায়নবাদী জেনারেলকে তার নাম হচ্ছে জ্যাকব, তাকে এই আত্মসমর্পণ করার দায়িত্ব দেওয়া হয়। তাকে সম্মুখভাবে রাখা হয় যেন এই মুসলিম বিশ্ব এবং তারা জানতে পারে যে একজন ইহুদি জায়নবাদীর হাতে মুসলিমরা আত্মসমর্পণ করছে। ভারত সেটি পরিকল্পিতভাবে করছে। এটি তার জবানবন্দি ব্রিটিশ একজন সাংবাদিকের কাছে দেওয়া।